হরমুজ প্রণালীর পশ্চিম প্রবেশপথে মার্কিন নৌবাহিনীর টহলরত একটি আর্লি বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার চোখের সামনে দিয়ে ৩৪টি ইরানি তেলবাহী ট্যাঙ্কার কোনোরকম বাধা ছাড়াই নির্ধারিত পথ অতিক্রম করেছে। একদিকে ৩৪টি জাহাজ, আরেকদিকে একটি ডেস্ট্রয়ার, কিন্তু একটিকেও থামানো যায়নি। গত ৪৮ ঘন্টা ধরে বাণিজ্যিক সামুদ্রিক পর্যবেক্ষণ প্ল্যাটফর্মগুলোর ট্রানজিট ডেটা পর্যালোচনা করে পাওয়া গেছে এই অবিশ্বাস্য তথ্য। সেই ডেটা বলছে একটা কথাই, পৃথিবীর অন্যতম কৌশলগত এই জলরাশিতে মার্কিন পঞ্চম নৌবহরের প্রায় ৭০ বছরের আধিপত্য ভেঙে পড়েছে। আর আজ সেটাই প্রমাণিত হলো। এই ঘটনার পরপরই ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক চ্যানেলে একটি বিবৃতি দিয়ে বলেছে, বর্তমান মার্কিন নৌ অবস্থানের অধীনে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়। এই বাক্যটি আপনারা ভুল বুঝবেন না। ইরান কোনো কূটনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করছে না। ইরান প্রকাশ্যে ঘোষণা করছে যে মার্কিন অবরোধ এখন আর কোনো অস্ত্র হিসেবে কাজ করবে না। আর এই ঘোষণার প্রভাব সরাসরি পড়েছে বৈশ্বিক বাজারে। ব্রেন্ট ক্রুড আজ ব্যারেল প্রতি $101.90 অতিক্রম করেছে। গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গান এবং ডয়েচে ব্যাংক গত 6 ঘন্টায় তাদের মূল্য 12 থেকে 20% পর্যন্ত বাড়িয়েছে। এখন একটা প্রশ্ন হলো, আমেরিকার সামরিক শক্তি যখন এত বেশি, তখন ইরানকে থামাতে পারল না কেন? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আপনাদের ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তিটা বুঝতে হবে। ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অপারমাণবিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মালিক। তাদের ফাত্তা-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতিবেগ ম্যাক 13 থেকে 15। এর মানে হলো এই মিসাইল ঘন্টায় প্রায় 16,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলরাশিতে আমেরিকান ডেস্ট্রয়ারের জন্য এটি একেবারে মৃত্যুফাদ, কারণ সেখানে জাহাজগুলো এড়ানোর জায়গা নেই। এরপর আছে খলিজ ফার্স অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। এটি বিশেষভাবে উপসাগরীয় পরিবেশের জন্যই তৈরি। প্রচণ্ড গতিতে নিচের দিকে এসে আঘাত হানে, যা আমেরিকার সবচেয়ে উন্নত যুদ্ধ ব্যবস্থাও আটকাতে পারে না। ইরানের বাভার 373 বায়ু প্রতিরোধ ব্যবস্থা রাশিয়ার S-300 এর সমকক্ষ, যা 300 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো। শত শত কিলোমিটার লম্বা সুড়ঙ্গের ভেতরে লুকিয়ে আছে শত শত ব্যালিস্টিক মিসাইল। মার্কিন গোয়েন্দা সংস্থাও এগুলোর সঠিক অবস্থান জানে না। গত বছর ইসরায়েলের হামলার সময় ইরান প্রমাণ করেছে যে তাদের ইমাদ ও গাদর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোম ও অ্যারো 3 ডিফেন্স ভেদ করতে পারে। একই ক্ষমতা হরমুজে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে কাজ করবে। এছাড়া ইরানের পাফে ক্রুজ মিসাইলের পাল্লা 1650 কিলোমিটার। এটি জাহাজ থেকে নয়, সরাসরি উপকূল থেকে ছোড়া যায়। আর রাতের অন্ধকারে ইরানের সুইমার ড্রোন ও স্পিডবোট বহর মার্কিন জাহাজের কাছে চলে আসে, যা রাডারে ধরা পড়ে না। এই পুরো ক্ষেপণাস্ত্র ও ড্রোন নেটওয়ার্কটাই আসল কারণ যে পেন্টাগন হরমুজের সরাসরি সংঘাতে যেতে ভয় পাচ্ছে, কারণ একটি ডেস্ট্রয়ার ডুবে গেলে ট্রাম্পের রাজনৈতিক মৃত্যু অনিবার্য হবে। আর এই ভয়টাই ইরানকে 43টি ট্যাঙ্কার নির্বিঘ্নে পার হতে দিয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক ইরান ঠিক কিভাবে এই 34টি ট্যাঙ্ক পার করলো। 20 এপ্রিল সকালে ওমান উপসাগরীয় ট্রানজিট করিডোরে AIS ট্রান্সপন্ডার পতাকা পরিবর্তনের একটি সমন্বিত ধারা শুরু হয়। 12 ঘন্টার একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাহাজগুলো নিষেধাজ্ঞা সহযোগিতামূলক দেশগুলোর পতাকা ছেড়ে এমন দেশগুলোর পতাকায় চলে যায় যাদের সাথে নিষেধাজ্ঞা প্রয়োগের কোনো সম্পর্ক নেই অথবা যাদের নথিপত্র ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে অস্বচ্ছ। এরপর 72 ঘন্টার মধ্যে 34টি ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালী পার হয়ে যায়। ফলাফল $893 মিলিয়ন তেল মার্কিন সেন্সরের সামনে দিয়ে গেল, একটিও আটকানো গেল না। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব হলো? কারণটা খুব সাধারণ। অপারেশন গালফ রিজলভ এর অধীনে যে সংঘর্ষের নিয়মাবলী তৈরি করা হয়েছিল তার একটা শর্ত হলো, পূর্বে চিহ্নিত প্রোফাইলের সাথে না মেলা কোনো জাহাজ আটক করতে হলে বাহরাইনের মানামায় অবস্থিত 5th ফ্লিট কমান্ডারের লিখিত অনুমোদন লাগবে। শুধু মৌখিক অনুমোদন নয়, 3-4 পর্যায়ে ফ্ল্যাগ অফিসারের স্বাক্ষরিত অনুমোদন। এখন ভাবুন, যখন মার্শাল দ্বীপপুঞ্জের একটি পতাকাওয়ালা ট্যাঙ্কার 13 নটিক্যাল মাইল গতিতে আসে, যার কাগজে লেখা ইরানি তেল, তখন ডেস্ট্রয়ারটি ওই জাহাজগুলো আটকানোর কোনো অধিকার নেই। মানামায় রিয়েল টাইমে অনুরোধ পাঠাতে হবে, ফ্ল্যাগ অফিসারের জবাবের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু সমস্যা হলো, ইরানি শিপিং ব্রোকাররা এই একই 12 ঘন্টার মধ্যে শত শত জাহাজের পতাকা বদলাচ্ছে। আমেরিকার ব্যবস্থা কেন্দ্রীভূত একটি মানুষের উপর নির্ভর করতে হয়। ইরানের ব্যবস্থা বিতরণকৃত কয়েকশো ব্রোকার একসাথে কাজ করে। ফ্ল্যাগ অফিসার 12 ঘন্টার সব অনুরোধ স্বাক্ষর করতে পারেন না, কারণ তিনি একজন মানুষ। ইরানিরা এই দুর্বলতাটাই খুঁজে বের করেছে। এখন দেখুন এই তেলগুলো কোথায় গেল। 34টি ট্যাঙ্কারের মধ্যে 21টি গেছে চীনের মূল ভূখণ্ডে শানডং শোধনাগার ও ঝৌসান টার্মিনালে, 9টি গেছে ভারতে রিলায়েন্স জামনগর এবং ভাদিনার ক্লাস্টারে, বাকি 4টি গেছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায়। কিন্তু এখানে সবচেয়ে বড় খবরটা হলো, চীনাগামী
একদমই ওই 21টি লেনদেন ডলারে হয়নি। এগুলো সাংহাই ইন্টারন্যাশনাল এনার্জি এক্সচেঞ্জের মাধ্যমে চীনা ইউয়ানে নিষ্পত্তি হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় একদম বাইরে থেকে, চীনের নিজস্ব ব্যাংকিং ব্যবস্থার ব্যবহার করে। এর মানে কি, আমেরিকা 7 দশক ধরে যে স্থাপত্য গড়ে তুলেছিল, যেখানে সমুদ্রপথে তেল বাণিজ্যের একমাত্র মুদ্রা ডলার, সেই স্থাপত্য আজ চির ধরালো। সাংহাই এক্সচেঞ্জের ইতিহাসে একটি রিপোর্টিং উইন্ডোতে ডলার বহির্ভূত তেল নিষ্পত্তির যে রেকর্ড ভাঙা হলো, এত বড় লেনদেন আগে কখনো হয়নি। এ কারণে ইরান গত 20 বছর ধরে তার তেল অবাধে বিক্রি করতে পারেনি। এই কারণেই সাদ্দাম হোসেন ডলারের বাইরে তেল বিক্রি করতে পারেনি। গত 72 ঘন্টায় সেই অসম্ভবটি সম্ভব হয়েছে। এরপর পেন্টাগনে কি চলছে সেটা বুঝতে হলে আজকের একটি মিটিংয়ের কথা বলতে হয়। জয়েন্ট চিফসের চেয়ারম্যান একটি রুদ্ধদ্বার অধিবেশন ডাকেন। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান, ভিডিও ডিফেন্স সেন্টকম কমান্ডার, মানামা থেকে 5th ফ্লিট কমান্ডার, উপসচিব এবং ট্রেজারির টেরোরিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের অফিস। এই তালিকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন ট্রেজারির আর্থিক গোয়েন্দা শাখাকে একটি অপারেশনাল মিটিংয়ে ডাকা হয়, তখন বুঝতে হবে আলোচনা আর নৌকৌশল নিয়ে নয়। আলোচনা হলো মার্কিন নিষেধাজ্ঞার কাঠামোর মৌলিক অখণ্ডতা নিয়ে। সরাসরি প্রশ্নটা হলো, সাংহাই এক্সচেঞ্জে ডলার বহির্ভূত লেনদেন আরও বাড়বে। এই অবস্থায় এই স্থাপত্য টিকিয়ে রাখা সম্ভব কিনা? এই মিটিংয়ের পরপরই 5th ফ্লিটের অপারেশন অফিসার কমান্ডারের কাছে 3টি বিকল্প উপস্থাপন করেন। প্রথম বিকল্প, যুদ্ধবিধি শিথিল করে স্থানীয় কমান্ডারকে সরাসরি জাহাজে আরোহণের অনুমতি দেওয়া। গতিটা বাড়বে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক সামুদ্রিক আইনজীবীদের মতে এটি জাতিসংঘের সমুদ্র আইন সনদের সরাসরি লঙ্ঘন। 24 ঘন্টার মধ্যে উপসাগরীয় রাষ্ট্রগুলো প্রতিবাদ জানাবে, বড় বিমা সংস্থাগুলো আমেরিকান জাহাজে পণ্য বহনের বিমা বন্ধ করে দেবে। 1 সপ্তাহের মধ্যে হরমুজের পুরো বাণিজ্যিক ব্যবস্থা আইনগতভাবে বিতর্কিত হয়ে যাবে। দ্বিতীয় বিকল্প, পতাকা পরিবর্তনকারী সব জাহাজকে লক্ষ্য করা। এর মানে হলো শত শত সম্পূর্ণ বৈধ বাণিজ্যিক জাহাজে তল্লাশি চালানো। বেসামরিক সামুদ্রিক প্রতিবন্ধকতা তৈরি হবে, যাকে পানামা খাল ও সুয়েজ খালের কর্তৃপক্ষ ঠান্ডা যুদ্ধের সবচেয়ে ভয়াবহ সময়ের সঙ্গে তুলনা করবে। তৃতীয় বিকল্প, বর্তমান ব্যবস্থা রেখে সাংহাই এক্সচেঞ্জের ক্লিয়ারিং প্রতিপক্ষদের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা। কিন্তু এটি ইরানের অবরোধকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের সাথে সরাসরি আর্থিক সংঘাতে পরিণত করবে। আর ট্রাম্প প্রশাসন সেই সংঘাতের জন্য প্রস্তুত নয়। গত 3 সপ্তাহের প্রতিটি বিবৃতি সেটাই বলছে। প্রতিটি বিকল্পের পরিণতি বর্তমান অবস্থার থেকেও খারাপ। পঞ্চম নৌবহর কোনো ভালো বা বিকল্প বেছে নিচ্ছে না। তারা ঠিক করছে কোন ধরনের ক্ষতি মেনে নেওয়া বা সহ্য করা যায়। এটা কোনো কৌশলগত সিদ্ধান্ত নয়, এটা কৌশলগত বদ্ধ গলি। আর এই কারণে পেন্টাগন এখন হরমুজে প্রতিটি মার্কিন যুদ্ধজাহাজের নিরাপত্তা জোরদার করছে। হেলিকপ্টার টহল বাড়িয়েছে, ছোট নৌকা আক্রমণ মহড়ার ব্যবধান কমিয়েছে, সাধারণ সতর্কতা জারি করেছে। এটা সংঘর্ষের জন্য নয়, এটা আতঙ্কের জন্য। কারণ পঞ্চম নৌবহর মনে করছে আগামী 72 ঘন্টায় ইরান আরও একটি বড় অভিযান চালাতে পারে। আর ইরানের পরবর্তী পদক্ষেপের সীমাও অনেক বেড়েছে, কারণ তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুরোপুরি অক্ষুণ্ণ আছে। এবার আসি রাজনীতিতে। 3 সপ্তাহ আগে ট্রাম্প বলেছিল অভিযান হবে সংক্ষিপ্ত, সিদ্ধান্তমূলক এবং সাশ্রয়ী। আজ প্রায় 8 সপ্তাহের বেশি সময় পর অভিযান সংক্ষিপ্ত নয়, কারণ অবরোধ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। সিদ্ধান্তমূলক নয়, কারণ ইরানের প্রকাশ্য বলে দিয়েছে অবরোধ কাজ করছে না। আর সাশ্রয়ী তো একেবারেই নয়, কারণ ব্রেন্ট ক্রুড দৈনিক ত্রৈমাত্রিকে $120 দিকে যাচ্ছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে আমেরিকার পাম্পে গ্যাসোলিনের দাম গ্যালন প্রতি $4.30 ছাড়াবে। হিটিং অয়েলের দাম 31% বাড়বে। মুদি পণ্যের দাম 7 থেকে 9% বাড়বে। আমেরিকার প্রতিটি ভোটার এই দাম বাড়াকে একটি নামের সাথে যুক্ত করবেন, ডোনাল্ড ট্রাম্প, যিনি সংক্ষিপ্ত অভিযানের প্রতিশ্রুতি দিয়ে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল সংকট উপহার দিচ্ছেন। আর গত 3 ঘন্টায় একটি প্রধান আমেরিকান ম্যাগাজিনকে 2টি সূত্রের তথ্য অনুযায়ী ট্রাম্প ভেতরে ভেতরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গালফ অফ র্যাম বা উপসাগরীয় প্রস্থান পথের বিকল্প জানতে চেয়েছেন। অর্থাৎ অবরোধ ব্যর্থ হয়েছে একথা প্রকাশ্যে স্বীকার না করে কিভাবে পিছিয়ে আসা যায় সেই পথে খোঁজ করা হচ্ছে। যখন কোনো প্রেসিডেন্ট 3 সপ্তাহের মধ্যে তার ঘোষিত নীতি থেকে সরে আসার বিকল্প খুঁজছেন, তখন বুঝতে হবে তার নিজ দলেই সিদ্ধান্ত নিয়েছে এই পথ থেকে আর ফেরা যাবে না। আগামী 72 ঘন্টায় কি হতে পারে? ইরান ট্রানজিট অব্যাহত রাখবে, পতাকা পরিবর্তনের গতি আরও বাড়বে, সাংহাই এক্সচেঞ্জে ইউয়ানে লেনদেন চলতে থাকবে যতক্ষণ না ট্রাম্প একতরফাভাবে অবরোধ তুলে নিতে বাধ্য হন অথবা যুদ্ধবিধি শিথিল না করা হয়, ততক্ষণ চক্র চলবে। আর ইরান প্রতিটি পদক্ষেপে তার ক্ষেপণাস্ত্র শক্তি পেছনে রাখবে। ফাত্তা 1, খালিজ ফার্স, বাভার 373, সুইমার ড্রোন, পুরো নেটওয়ার্কটাই প্রস্তুত অবস্থায় থাকবে। এটা কোনো সিনেমার গল্প নয়, হরমুজের জলে নতুন যুগের শুরু হওয়ার একমাত্র ঘটনা।